আজ আমরা জানব সাবমেরিন বা সাবমেরিনে বসবাসকারী সৈন্যদের জীবন সম্পর্কে। বন্ধুরা, আমরা এবং আপনি সম্ভবত কল্পনাও করতে পারবো না যে একটি সামুদ্রিক সাবমেরিনে বসবাসকারী সৈন্যদের কত সমস্যায় পড়তে হয়, যা সবসময় পানির ভেতরেই ডুবে থাকে। এসব সেনাদের খাবার থেকে ঘুমানো পর্যন্ত নানা সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। বন্ধুরা, আমরা সবাই জানি যে আজ আমরা নিরাপদে এবং শান্তিতে আমাদের ঘরে বসে আছি। এটা শুধুমাত্র আমাদের সেনাবাহিনীর কারণে। আমাদের দেশের সৈন্যরা আমাদের শুধু স্থল আকাশ নয়, পানির নিচ থেকেও রক্ষা করে। সাগরের গভীর জলে হাজার হাজার ফুট নিচে নিজ দেশের নাগরিকদের রক্ষায় প্রতি মুহূর্তে নৌসেনারা মোতায়েন রয়েছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই সাবমেরিনে থাকা সৈন্যদের জীবন কেমন হবে, যারা সারাক্ষণ পানির নিচে থাকে? বন্ধুরা, নৌবাহিনীতে সৈনিকদের দুই স্তরের দায়িত্ব দেওয়া হয়। প্রথমটি পানির নিচে আর দ্বিতীয়টি পানির ওপরে। আর সাগরের গভীর জলে হাজার হাজার ফুট নিচে সাবমেরিনে সেনা মোতায়েন রয়েছে। এই সেবার জন্য সৈনিকদের প্রশিক্ষণ এবং চিকিৎসার মান অনুযায়ী বিভিন্ন বিভাগ থেকে তা নির্বাচন করা হয়। কিন্তু বন্ধুরা, পানির নিচে থাকা সাবমেরিনের সৈন্যদের জীবন যতটা ওপর থেকে দেখা যায় ততটা সহজ নয়। একটা সাবমেরিন সমুদ্রের গভীরে শত্রু দেশের তৎপরতার উপর নজর রাখতে মোতায়েন। সাবমেরিনের কাজ হল আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ওই দেশের সীমান্তের মধ্যে যে কোনো ধরনের জাহাজ বা সাবমেরিন আসা সম্পর্কে তথ্য সদর দপ্তরে পাঠানো। সেই সাথে সাবমেরিনের কাজ শত্রু দেশের জাহাজ বা সাবমেরিন ধ্বংস করাও। 1620 সালে কর্নেলিয়াস বেল সাবমেরিন আবিষ্কার করেছিলেন। প্রথম সাবমেরিনটি হল্যান্ডে নির্মিত হয়েছিল। এটি প্রায় 300 থেকে 400 মিটার পানির গভীরে যেতে পারত। বন্ধুরা, নাবিকদের পরিবার বলে যে তাদের জীবন অনেক অসুবিধায় ভরা। তার এক মুহূর্তের জন্য শান্তির নিঃশ্বাস পায় না। পরিবারের সদস্যরা বলছেন, সৈন্যরা যখন মিশনে যায় তখন তারা তাদের পরিবারকে কিছুই জানায় না। এই মিশনটি 20 বা 30 দিনের জন্য এবং কখনো কখনো তারা বিরতি ছাড়াই 45 দিন ধরে কাজ করে। শুধু তাই নয়, তিনি কোথায় গেছেন, কতদিনের জন্য, কবে ফিরবেন তা পরিবারের সদস্যরা কিচ্ছু জানে না। মিশনে যাওয়ার সময় কিছুই বলেন না তারা। শুধু তাদের পরিবারের সদস্যরা জানে সে ডিউটিতে যাচ্ছে। তার পরিবারের সদস্যদের আর কোনো তথ্য দেয়া হয় না। এই সৈন্যদের অপারেশনের তথ্য শুধু নৌ সদর দপ্তরই জানে। এই সময়ের মধ্যে যদি পরিবারের কোনো সমস্যাও হয়, তবে শুধুমাত্র সেই নাবিককে পরিবারের কাছে যেতে দেয়া হয় না, তাকে বলাও হয় না। বন্ধুরা, নাবিকরা পানির নিচে থাকে, তাদের পরিবার থেকে অনেকটা দূরে, এবং যখন তারা সাবমেরিনের ভেতরে থাকে তখন তারা শেভ করারও সুযোগ পায় না, স্নান করারও সুযোগ পায় না। হ্যাঁ বন্ধুরা, একজন নাবিক যদি 3 দিন সাবমেরিনে থাকে তবে সে 3 বার গোসল করার সুযোগ পায় না, আর সেটা পায় সম্মতির পরে। কারণ প্রত্যেক নাবিক প্রতিদিন 3 থেকে 4 মগ পানি পাবেন। সাবমেরিনের ভেতরে ব্লেডের মতো জিনিস ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। তাই যতদিন পানির নিচে থাকে তাকে শেভ না করেই থাকতে হয়। সাবমেরিনে বসবাসকারী নাবিকদের খাওয়ার জন্য খুব কম মশলা সহ অমৌসুমী ডাল, রুটি, ভাত এবং সাধারণ শাকসবজি দেওয়া হয়। আপনি জানলে খুব অবাক হবেন, তবে সাবমেরিনের খাবারের আইটেম সীমিত, এবং যদি সৈন্যদের জন্য কোনো টাটকা খাবার না থাকে তবে তাদের টিনগুলিতে আগে থেকে প্যাক করা খাবার খেতে হবে, যা যে কোনো সময় ব্যবহার করা যেতে পারে। এর সাথে যদি রান্নার কথা বলি, তাহলে সাবমেরিনে রান্না করার সময় বিশেষ যত্ন নেওয়া হয় যাতে বেশি ধোঁয়া না হয়, এবং এই কারণেই ডাল ভাপানো হয় না, কারণ এটি ভাপালে ধোঁয়া উঠবে আর আগুনও জ্বলতে পারে। সেজন্য বিশেষ করে সাধারণ খাবার তৈরি করা হয়। আপনি কি জানেন যে যখনই একটি সাবমেরিন সমুদ্রে যায় তার সাথে একজন ডাক্তার আর প্রাথমিক চিকিৎসার সরঞ্জামও থাকে? কারণ কারো যদি বমি বা মাথা ঘোরার মতো সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে তার চিকিৎসা করানো যায়। একটি সাবমেরিনে ঘুমানোর জন্য 2টি বগি থাকে, এবং কখনো কখনো কিছু নাবিকরা ঘুমাতে যায় যেখানে ক্ষেপণাস্ত্র আর টর্পেডো সংরক্ষণ করা হয়। কারণ উভয় বগির তাপমাত্রাই তো গরম। যেখানে ক্ষেপণাস্ত্র আর টর্পেডো রাখা হয় সেখানে তাপমাত্রা একটু ঠান্ডা, সে কারণে নাবিকরা সেখানে ঘুমাতে যায়। বন্ধুরা, আপনার জীবনে সূর্যের আলো এবং একটি ভালো ঘুমের মূল্য কি? হয়তো খুব বেশি নয়, কারণ আপনি এই দুটো জিনিসই সহজে পাবেন। কিন্তু এটি সাবমেরিনে সম্ভব নয়, কারণ সাবমেরিনটি সমুদ্রের হাজার হাজার ফুট নিচে থাকে। তাই সাবমেরিনের ভেতরে সূর্যের আলো আসে না, যার কারণে সমুদ্রের উপরিভাগে এলে নাবিকদের হাত পা শক্ত হয়ে যাওয়া, বের হওয়ার সময় খিঁচুনি আর ঠান্ডা লাগার মতো সমস্যায় পড়তে হয়। শুধু তাই নয়, গভীর সমুদ্রে একটানা হাঁটা তাদের কানে গভীর প্রভাব ফেলে। এজন্য নাবিকরা সাবমেরিনের ভেতরে তাদের কানের বিশেষ যত্ন নেয়। বন্ধুরা, আপনারা কি জানেন যে খাদ্য বাসস্থান ছাড়াও একসময় সৈন্যদের জন্য অক্সিজেনের সমস্যা ছিল, এবং এমনকি অক্সিজেনের অভাবে অনেক সৈন্য মারাও গেছে। এই সমস্যা মোকাবেলায় বিভিন্ন সাবমেরিন উৎপাদনকারী কোম্পানি পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন তৈরি শুরু করে। এই সাবমেরিনগুলোর বিশেষত্ব ছিল যে তারা জলের সাহায্যে অক্সিজেন তৈরি করতে পারত। অক্সিজেন সমস্যা সমাধানের পরে কর্মরত নাবিকদের জন্য খাদ্য, আশ্রয় এবং জীবনের বিপদের মতো অনেক সমস্যায় থেকে যায়। বন্ধুরা, সাবমেরিনে মারা যাওয়া সৈন্যদের জীবনের জন্য সবসময় হুমকি থাকে। শত্রুর আক্রমণের চেয়ে সাবমেরিনে স্থাপিত মেশিন থেকে তারা বেশি বিপদে পড়ে। এর অর্থ হলো সাবমেরিনে স্থাপিত মেশিনটি শত্রুর চেয়ে সৈন্যদের জন্য বেশি হুমকির সৃষ্টি করে। আসলে বন্ধুরা, সাবমেরিন একটি খুব বড় কাঠামো যা অনেক মেশিনের সাহায্যে চালানো হয়। এই সমস্ত মেশিনগুলি একই সাবমেরিনে রাখা হয়েছে, যার কারণে সেখানে বসবাসকারী প্রতিটি ব্যক্তির জন্য প্রায় আধা মিটার জায়গাও নেই। সেই জায়গাটাও তাদের জন্য নিরাপদ নয়, কারণ তারা জানে না কখন কোন মেশিন ভুলভাবে কাজ শুরু করে আর
বড় ধরনের দুর্ঘটনা ঘটে। তাই সব সৈন্য একসাথে ঘুমাতেও পারে না। অতএব তাদের ঘুমানোর জন্য বিভিন্ন শিফট দেয়া হয়। তাদের ঘুমের জন্য মাত্র 6 ঘন্টা সময় দেয়া হয়। এখানে সৈন্যরা যারা স্থলে গিয়েছিল তাদের কাছে চলমান মিশন এবং মিশন শেষ হওয়ার সময় সম্পর্কেও কোনো তথ্য নেই। একই সময়ে তারা একবার সাবমেরিনে উঠলে তাদের জীবিত ফিরে আসার সম্ভাবনাও কমে যায়।